জমির মালিকানা নিয়ে সকল সমস্যা দূর হয়ে গেল। যাদের জমির ভিতরে পূর্ব থেকে সরকারের খাস জমি, অর্পিত সম্পত্তি, এছাড়া বিভিন্ন ক্ষেত্রে এমন কোনো জমি ছিল যে জমিগুলো সরকারি বিভিন্ন সংস্থার জমি, তাদের নামজারি প্রদান করা হতো না। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এখন থেকে এই সকল খাস জমি, অর্পিত সম্পত্তি বা এনিমি প্রপার্টি বা ভেস্টেড প্রপার্টি আমরা যে অর্থেই বলি না কেন, বা সরকারের বিভিন্ন সংস্থা যে জমিগুলো কোনো ব্যক্তি মালিকানা জমির ভিতরে থেকে থাকে, তাহলেও তারা এখন থেকে তাদের জমির মালিকানা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পূর্বে খাস জমি বা সরকারি বিভিন্ন সংস্থার জমি থাকার কারণে অনেক ব্যক্তি মালিক ছিল, তারা তাদের ব্যক্তি মালিকানা জমি নামজারি করে নিতে পারত না। এমত অবস্থায় অনেক ব্যক্তি আছে তাদের জমির খাজনা প্রদান করার দরকার ছিল, বা জমির খাজনা প্রদান করার পর তাদের জমি বিক্রয় করার দরকার হতো। এছাড়া জমিটা হয়তো তার ছেলে বা কোনো মেয়েকে হেবা করে দেওয়ার প্রয়োজন হতো, এছাড়া এওয়াজ বদলের দরকার হতো। এ সকল ক্ষেত্রে যদি ওই ব্যক্তি তার জমি নামজারি করে নিতে না পারত বা তার জমির যদি খাজনা প্রদান করতে না পারত, সেক্ষেত্রে ওই ব্যক্তি কোনোভাবেই এই কার্যক্রমগুলো গ্রহণ করতে পারত না। যার কারণে প্রত্যেকটা ভূমি মালিকই সমস্যার ভিতরে ছিল। যেহেতু প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকে শহর অঞ্চল একতার যেখানে যে ম্যাপে আছে সেখানে দেখা যায় যে 70% প্লাস মানুষের ভিতরে কোনো না কোনোভাবে খাস জমি, কোনো না কোনোভাবে অর্পিত সম্পত্তি বা কোনো না কোনোভাবে সরকারি সংস্থা জমি কিছু পরিমাণ থাকলেও কিছু পরিমাণ হলেও আছে। এই ক্ষেত্রে সরকারে যখনই নামজারির জন্য আবেদন করা হতো এসিল্যান্ড মহোদয়ের কাছে, এবং যখনই দেখা হতো যে তার ওই ব্যক্তি মালিকানা জমির ভিতরে এই খাস জমি রয়েছে বা অর্পিত সম্পত্তি রয়েছে বা সরকারি সংস্থা জমি রয়েছে, তখন এসিল্যান্ড মহোদয় আর ওই টোটাল জমিটা নামজারি প্রদান করতো না। এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর এই ক্ষেত্রে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কোনো ব্যক্তি মালিকের জমি যদি তিনি নামজারির জন্য আবেদন করে তাহলে তার নামজারি আবেদন আর বাতিল করা যাবে না। এমত অবস্থায় 3টা নীতিমালা উনি উল্লেখ করে দিয়েছে। বর্তমান ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার 3টি নীতিমালা তৈরি করে দিয়েছে। এই নীতিমালার আলোকে যে ব্যক্তি তার শর্ত পূরণ করতে পারবে সেই ব্যক্তি তার জমি নামজারি করে নিতে পারবে। 1 নম্বরে যে নীতিমালা বলে দেওয়া হয়েছে সেটি হচ্ছে, ওই ব্যক্তি নামজারির জন্য যে পরিমাণ জমির আবেদন করবে বা উনি নামজারি আবেদনে যতটুকু জমির জন্য আবেদন করবে সেই পরিমাণ জমির ভিতরে দেখতে হবে যে কতটুকু খাস জমি রয়েছে বা অর্পিত সম্পত্তি রয়েছে বা কতটুকু সরকারি সংস্থা জমি রয়েছে। এটা আগে সর্বপ্রথম স্পষ্ট করতে হবে, এবং এসিল্যান্ড মহোদয় নিজে উপস্থিত থেকে উনি সরকারি সার্ভেয়ার এবং বেসরকারি পর্যায়ে কিছু স্বনামধন্য সার্ভেয়ারদের শরণাপন্ন হয়ে তাদের মাধ্যমে ওই জমির ভিতরে কতটুকু খাস জমি রয়েছে এবং কতটুকু ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে এটা আগে সর্বপ্রথম ফাইন্ড আউট করবে বা চিহ্নিত করবে। দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় যে নীতিমালা, সেই নীতিমালাতে বলা হচ্ছে যে যখন এটা ফাইন্ড আউট হয়ে যাবে বা চিহ্নিতকরণ হয়ে যাবে, সেই সময়ে ব্যক্তি মালিকানাধীন জমির পরিমাণ উল্লেখ করে এবং সরকারি জমি বা সরকারি খাস জমির পরিমাণ উল্লেখ করে যে জমিটা যে সাইডে হবে সেই সাইড উল্লেখ করে একটা ম্যাপ বা নকশা প্রণয়ন করতে হবে। যে ম্যাপ বা নকশাটি হবে একটা খসড়া ম্যাপ, অর্থাৎ যদি দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি 50% জমি নামজারির জন্য আবেদন করেছে, সেখানে 50% জমির ভিতরে 30% জমি ব্যক্তি মালিকানাধীন জমি আছে, বাকি 20% জমি আছে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি বা সরকারি বিভিন্ন সংস্থা জমি। এমত অবস্থায় 30% জমি কোন দিকে উনি দখল নেবে, কোন জায়গায় উনি দখল নেবে বা ওই প্লটের ভিতরে কোন সাইডে উনি নেবেন, সেই দিকটা উল্লেখ করে 30% জমির আলোকে একটি নকশা তৈরি করতে হবে, এবং সেম একই পদ্ধতিতে বাকি 20%-এর আলোকে আরেকটি নকশা প্রস্তুত করতে হবে। অর্থাৎ একই প্লটের ভিতরে 2টি নকশা প্রস্তুত হবে, আর এই 2টি নকশাতে উল্লেখ থাকবে যে খাস জমির দখল কোন দিকে এবং অর্পিত সম্পত্তি এবং ব্যক্তি মালিকানা জমির দখল কোন দিকে। এইভাবে হাত নকশা প্রস্তুত করে দিতে হবে। তৃতীয় পর্যায়ে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এই হাত নকশা প্রস্তুত করার পর 3টি খসড়া হাত নকশা তৈরি করতে হবে। একটি হাত নকশা ওই ব্যক্তি মালিককে দিতে হবে, আর দ্বিতীয় হাত নকশা অবশ্যই এসিল্যান্ড অফিসে জমা থাকবে, আর তৃতীয় হাত নকশা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে জেলা যে রেকর্ড রুমে জমা থাকবে। যখন ওই অঞ্চলে কোনো সরকারের পক্ষ থেকে রেকর্ড পরিচালিত হবে, তখন খাস জমি আলাদাভাবে চিহ্নিত করে যেন আলাদা প্লটের অন্তর্ভুক্ত করে নেওয়া যায়, আর ব্যক্তি মালিকানাধীন জমি আলাদাভাবে চিহ্নিত করে আলাদা প্লটের অন্তর্ভুক্ত করে নেওয়া যায়। এই কারণেই এই 3টি হাত নকশা প্রস্তুত করা হবে, এবং একটি দেওয়া হবে ব্যক্তি মালিককে, আরেকটি হাত নকশা থাকবে এসিল্যান্ড অফিসে, আরেকটি হাত নকশা থাকবে জেলা রেকর্ড রুমে সংরক্ষিত থাকবে।
এইভাবেই তিনটি নীতিমালার আলোকে যদি কোনো ব্যক্তি নামজারির জন্য আবেদন করে তাহলে তার এই তিনটি নীতিমালার আলোকে সার্বিক কার্যক্রম গ্রহণ করতে হবে। এরপরে হাত নকশা তৈরি করার পর ইসিলান মহোদয় উনি ব্যক্তি মালিকানাধীন যে 30% জমি, সেই 30% জমির নামজারি উনি অ্যাপ্রুভ করবেন এবং নামজারি আবেদন অ্যাপ্রুভ করার মাধ্যমে ওনার নামজারি দেওয়ার জন্য, ওনার নামজারি গ্রহণের জন্য যে সার্বিক রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন, টোটাল রিকোয়ারমেন্টসগুলো ওনার কাছে সাবমিট করতে বলবেন। উনি সাবমিট করার মাধ্যমে সম্পূর্ণ প্রসেসিং মেনটেন করার মাধ্যমে উনি বাকি 30% জমি নিজের নামে নামজারি করে নিতে পারবে এবং বাকি যে 20% জমি, এই 20% জমির আর নামজারি প্রদান করা হবে না। তবে আপাতত এই 20% জমি তাহলে কি হবে? যেহেতু 20% জমির আর নামজারি প্রদান করা হবে না, এই 20% জমি যেহেতু সরকারি খাস জমি বা অর্পিত সম্পত্তি বা ওটা সরকারি অন্য কোনো সংস্থার জমি, তাহলে এই 20% জমির সর্বশেষ কি হবে? এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হচ্ছে যে এই 20% জমি বর্তমানে যে দাগের অন্তর্ভুক্ত হয়ে রয়েছে, ওই দাগের বর্তমান মালিক যিনি, তিনি এই 20% জমি ভোগ দখল করবে এবং তিনার অধীনে এই 20% জমি থাকবে। অর্থাৎ ওই দাগের অন্তর্ভুক্ত যেহেতু 50% জমি রয়েছে, এমন অবস্থায় ওই 50% জমির ভিতরে উনি যেমন 30% জমি নামজারি করে নিতে পারলো, যেটা সলিড, যেটা ব্যক্তি মালিকানাধীন জমি, বাকি 20% জমি নামজারি প্রদান করা না হলেও এটা সরকারি জমি বা সরকারি সংস্থার জমি হওয়ার কারণে বাকি 20% জমি উনি নামজারি না করতে পারলেও উনি ভোগ দখল করতে পারবে এবং এখানে কোনো ব্যক্তি বাধা দিতে পারবে না বা সরকারি কোনো প্রভাবশালী ব্যক্তি বা না রাজনৈতিকভাবে কোনো প্রভাবশালী ব্যক্তি, কোনো প্রতিপত্তিশালী ব্যক্তি এটা নিয়ে কোনো ধরনের কোনো ডিসপিউট করতে পারবে না। যে ব্যক্তির অভ্যন্তরে রয়েছে, যে ব্যক্তির অন্তর্গত রয়েছে, সেই ব্যক্তি এই জমিটা ভোগ দখল করবে। তবে ইন ফিউচারে যখন সরকারের পক্ষ থেকে জনকল্যাণমূলক বা উন্নয়নমূলক কোনো কার্যক্রম গ্রহণ করা হবে, তখন সরকারের পক্ষ থেকে যদি ওই জমিটা সরকারের প্রয়োজন সাপেক্ষে সরকার ব্যয় করতে চায় বা ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে সরকার নিশ্চিন্তে ওই জমিটা, অর্থাৎ বাকি যে 20% জমি খাস জমি ছিল, ওই খাস জমিটা সরকার ব্যবহার করতে পারবে। এমন অবস্থায় সরকার যখন বা সরকারের পক্ষ থেকে কোনো সংস্থা যখন ওটা ব্যবহার করতে চাইবে, ওই ব্যক্তি মালিক যিনি এতদিন ভোগ দখল করছিল, তিনি এটা নিয়ে কোনো ধরনের কোনো আপত্তি তৈরি করতে পারবে না। কেননা ওনাকে জাস্ট ভোগ দখল করতে দেওয়া হয়েছে, তার মানে এই নয় যে ওনাকে জমির মালিকানা প্রদান করা হয়েছে চিরস্থায়ীভাবে। উনি জাস্ট ভোগ দখলের অধিকার পেয়েছে, কিন্তু মালিকানা ওনার নয়, মালিকানা সরকারেরই। অর্থাৎ খাস জমি হলে ডিসি অফিসের এবং অর্পিত সম্পত্তি বা ওনার সরকারি যে সংস্থার জমি, এই সরকারি সংস্থার জমি সরকারের তত্ত্বাবধানেই থাকবে। সরকার প্রয়োজন উনি যখন এটা মনে করবে তখন ওনারা এটা ব্যবহার করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে সরকারের নীতিমালার মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, যখন কোনো ব্যক্তি মালিকের জমির মালিকানা নিয়ে আর কোনো ধরনের কোনো চিন্তা করা লাগবে না। কোনো ব্যক্তি মালিকানার অন্তর্গত যে জমি রয়েছে, সেই পরিমাণ জমি উনি নামজারি করে নিতে পারবে। বাকি যে জমিটা, যেটা সরকারি জমি বা খাস জমি বা সরকারি সংস্থার জমি, সেই জমিটা নামজারি ছাড়াই থাকবে। তবে ওনার প্লটের অন্তর্গত হওয়ার কারণে উনি ব্যবহার করবে, উনি ভোগ দখল করবে।